অ্যাসিড ব্যান্ডের একটা গান যুক্ত করে দিয়ে বলা হয় যে কোটা সংস্কারের প্রথম শহীদ ইব্রাহিম নীরব এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরবর্তী দর্শক স্বাগতম, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ৭১ বিরোধী, ৭১-এর ঘাতক দালাল বা তার অনুসারীরা আজকে বাংলাদেশের মসনদে চেপে বসেছে এবং তারা বিভিন্নভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে প্রচার করছে যে আওয়ামী লীগ মূলত গুজব ছড়াচ্ছে, গুজব লীগ, এবং ভারতীয় মিডিয়াগুলি ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তো ধীরে ধীরে এই অন্তর্বর্তী সরকারের ভণ্ডামি এবং নিষ্ঠুরতা যখন গোটা বিশ্ববাসী জেনে যাচ্ছে, তো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে যখন নিন্দার ঝড় উঠছে, তখন তারা বলাবলি করছে গোটা বিশ্বটাই নাকি তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা গাচ্ছে এবং গুজব ছড়াচ্ছে। তো আসলে এই সরকার কিন্তু গুজবের মাধ্যমেই এই মসনদে এসেছিল বা গুজবের মাধ্যমেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল। শুরুতে যখন একটা মানুষও মারা যায়নি, তখনই তারা প্রচার করা শুরু করে খুনি হাসিনা, আওয়ামী সরকার ছাত্র হত্যা করেছে। যেভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা প্রোপাগান্ডা ছড়ায়, গুজব ছড়ায়, এভাবে মানুষকে উত্তেজিত করে তোলে এবং ধীরে ধীরে আমরা দেখি যে তাদের অনেকেই ফিরে এসেছে। এমনকি প্রথম যে শহীদের কথা বলা হয় সে অর্ধবধি জীবিত। আমি একটা ভিডিও আপলোড দেই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না এবং আমি মারা যাইনি। আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল, হচ্ছে 15 জুলাই থেকেই আন্দোলনের টার্নিং পয়েন্ট। তো টার্নিং পয়েন্টটাই ছিল তাদের মিথ্যাচার, গুজব, প্রোপাগান্ডার মাধ্যমে। তারাই আজকে বলে গুজব লীগ। শুনুন, এটা ছিল, কিন্তু এখনো দেশের 50% মানুষ জানে যে আমি মারা গেছি, কারণ ওই ভিডিও এখনো যে 50% মানুষ জানে যে ওই লোকগুলি সত্যি সত্যি মারা গেছে এবং সত্যি সত্যি আওয়ামী লীগ তাদেরকে হত্যা করেছে, সেই জিনিসটা যে ভুল, যাদেরকে সাবজেক্ট করে প্রচার করা হয়েছে সেই শহীদেরা নিজেরাই বলতেছে যে এখনো দেশের জনগণ সত্যরা জানে না যে আমরা জীবিত আছি। আমাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে এই সরকারকে হটানো হয়েছে। তো তাদের অনেকেই খুশি, অনেকেই বেজার। তো যাই হোক, অর্ধেক মানুষ জানে না এবং মানুষ যাতে জানতে না পারে সেই জন্য কিন্তু রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে পুরা প্রচার মাধ্যমকে, গণমাধ্যমকে গলা চেপে ধরা হয়েছে। আওয়ামী সমর্থকদের কণ্ঠ যেন কোথাও উচ্চারিত না হয়। শুধু একটি দুইটি আইডি এবং একটি দুইটি পেজ থেকে পাবলিশ করেনি, কয়েক লক্ষ পেজ থেকে পাবলিশ করেছে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কয়েকটা ভিডিও চেক করেছি, এখনো সেই ভিডিওগুলো আছে। প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 100 মিলিয়ন ভিউজ। এবং আপনারা দেখেন তাহলে এখনো যারা জানে যে আমি মারা গেছি তাদের অবস্থাটা কেমন। তাহলে সে অবাক হয় যে কত লক্ষ লক্ষ পেজে মিলিয়ন মিলিয়ন ভিউয়ের মাধ্যমে প্রচার করা হয়েছে যে আমি প্রথম শহীদ, আমাকে কেন্দ্র করে আন্দোলনটা জোরালো হয়েছিল, অথচ আমি জীবিত আছি। তো শুধু তাই নয়, এই যে মিথ্যাচার দিয়ে তারা এই জীবিত মানুষগুলোকে মৃত বানিয়ে বর্তমান পর্যন্ত মিথ্যাচার করে যাচ্ছে। তারা শেখ হাসিনার নামে হত্যা মামলা, শত শত হত্যা মামলা করছে, যাদের অনেকে এখনো বর্তমান জীবিত আছে। স্বামীকে আন্দোলনে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন স্ত্রী। এরপর টাকার জন্য আসামিদের ব্ল্যাকমেইল শুরু করেন। এদিকে অজ্ঞাত মরদেহটি নিজের স্বামী। দর্শক, অজ্ঞাত মরদেহকে নিজের স্বামী বলে একটা মেয়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলা করে। তো এর পিছনে ছাত্র সমন্বয়ক আছে, জামাত বিএনপি আছে, যাদের জোরালো চাপের মাধ্যমে তারা কিন্তু সাধারণ মানুষকে বিপদগামিতার দিকে নিয়ে যায়। জামিনের দাবি করে শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন কুলসুম। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নেয়া কুলসুম এখন লাপাত্তা। এখন তো কুলসুম তো আর আইনের মুখোমুখি হতে পারছে না। সে তো আর বলতে পারতেছে না যে বিএনপি আমাকে ষড়যন্ত্র করেছে বা সমন্বয়করা আমাকে চাপ দিয়েছে, যার কারণে সে কিন্তু নিজের জীবন নিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত বগুড়া সদরের রিপন ফকিরের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আন্দোলনে রিপন ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০৪ জনের নাম উল্লেখ করে দেখেন, এই যে লিমন ফকির যার লাশ উত্তোলন করা হচ্ছে, যেগুলি মিডিয়ার কাছে একেবারে প্রকাশিত, মানে ঢেকে রাখার মতো নয়, সেই লাশ যখন উত্তোলন করতে যাওয়া হলো তখন তার আপনজনরা বললো যে না, শেখ হাসিনা তাকে হত্যা করে নেই, আন্দোলনে তাকে গুলি করে হত্যা করা হয়নি, সে মূলত অসুস্থ হয়ে মারা গেছে বা হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছে বা গলায় খাবার আটকিয়ে মারা গেছে। কিন্তু সেই কিন্তু প্রধান আসামি শেখ হাসিনাকে করে তার হত্যার বিপরীতে মামলা করা হয়েছে, শত শত মামলা। থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এদিকে মৃতদেহ তোলার সময় নিহতের স্বজনরা দাবি করেন গুলিতে নয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রিপনের মৃত্যু হয়। একটি পক্ষ তাদের ভুল বুঝিয়ে মামলাটি দায়ের করে। এই একটি পক্ষের নাম কিন্তু, ভাসুরের নাম কিন্তু মিডিয়া বলতে পারতেছে না। এটা স্পষ্টতই সমন্বয়করা, স্পষ্টতই জামাতের বিএনপির ক্যাডারেরা তাদেরকে চাপ দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
প্রধান আসামি করে তারা কিন্তু এই মামলাগুলো কন্টিনিউ করছে। সকালবেলা মিছিলে গেছে না খায়, খিদে লাগছে, তো রুটি কিনে খাবার লেছে আর বেলায় বাজে মারা গেছে। শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না, এগুলো। তো দর্শক, শেখ হাসিনার বক্তব্যগুলি মত প্রকাশের স্বাধীনতা নয়, এই রাজাকার শাসকরা যা যা বলে, যে আস্ফালন করে, এইগুলি মত প্রকাশের স্বাধীনতা বলে। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে ফ্যাসিস্টের কোনো কথা মিডিয়ায় আনা যাবে না, প্রচার করা যাবে না। যদি করা হয় তো সেই সব মিডিয়াদেরকে আইনের ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা করা হবে। এই যে নাহিদ ইসলাম বহুবার বলেছে, প্রেস ব্রিফিং এর মাধ্যমে হুমকি ধুমকি দিয়েছে, সমস্ত প্রচার মিডিয়াকে বলে দেওয়া হয়েছে আওয়ামী লীগের বক্তব্য কোনো মত প্রকাশ নয়, সেটা মত প্রকাশের স্বাধীনতা হরণ। এরা যা বলে সেটাই মত প্রকাশের স্বাধীনতা। তো যদি কথা বলা না হয়, আওয়ামী লীগ যদি কথা বলতে না পারে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে এইসব মিথ্যা হত্যাকাণ্ডের যে প্রোপাগান্ডা, যে মামলা, সেগুলি কিভাবে মানুষ মোকাবেলা করবে? যেভাবে ছাত্রদের যে হত্যাকাণ্ডগুলি, তার অনেকগুলি বিশ্বাসযোগ্য নয়, যে কিভাবে শত শত ছাত্রের ভিড়ে মাঝখান থেকে একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়, যেখানে পুলিশ আশেপাশেই নেই। তো বরঞ্চ এই ছাত্ররাই, এই সমন্বয়করাই শত শত পুলিশকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, সেই ব্যাপারে কোনো মামলা নেই। তো এই যে হাসিনার বক্তব্যকে তারা ভয় পায়, আওয়ামী লীগের বক্তব্যকে ভয় পায়, কারণ তার জবাব তাদের কাছে নেই। মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা এই ধরনের পাবলিক স্পিকিং করছে, অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে, এই জিনিসগুলো বাংলাদেশ সরকারকে অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। তো এই জাহেদ জানোয়ার, যে কিনা এক চোখে দেখে, যে নিজেকে খুব যুক্তিবাদী মনে করে, এই রাজাকারের শাবক, সে বলে যে শেখ হাসিনার যে টেলিফোন ফাঁস হয় বা যে কোথাও পৃথিবীর কোথাও যেন শেখ হাসিনা একটু শব্দ করতে না পারে, কোনো কথা বলতে না পারে, সেগুলি কঠোর হস্তে দমন করা যাবে। আর আওয়ামী লীগের 15-17 বছর ধরে সে বিভিন্ন টক শোতে আওয়ামী লীগকে যাচ্ছে তাই সমালোচনা করেছিল, তার কিন্তু একটা কেশাগ্রহ কেউ ছুঁয়ে দেখতে পারেনি। চাপ যে লন্ডনে যে প্রোগ্রামটা হওয়ার কথা আছে, সরকারকে যথেষ্ট কঠোর হয়ে এই প্রোগ্রামটা, সেটা ভারতের দিক থেকে বলে হোক অথবা ব্রিটেনকে চাপ দিয়ে হোক, ব্রিটেনকে বলে হোক, তাদেরকে কূটনৈতিক লেভেলে যোগাযোগ এবং চাপ। তো এখন আন্তর্জাতিক মাধ্যমে, কোনো আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি শেখ হাসিনা যদি কোনো একটা ন্যায্য দাবি নিয়ে কথা বলে, কোথাও যদি কোনো মিছিল মিটিং করে, তাতেও এই জাহেদ জানোয়াররা ভয় পায়, এবং সেটাকেও কিভাবে বন্ধ করা যায় সেজন্য সর্বাত্মকভাবে সেই পুতুল সরকারকে চাপ দিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের আইনে যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেখানে শেখ হাসিনার বক্তব্যগুলোকে যে সব মিডিয়া ব্যবহার করেছে সেগুলি ডিলিট করে দিতে বলছে এবং নতুন করে প্রচার করতে নিষেধ করেছে। তো এখানে শুধু একটা কথার মারপ্যাচ দেওয়া হয়েছে যে হেট স্পিচ, হ্যাঁ, বিদ্বেষবশত বক্তব্য। মানে এখন তো আওয়ামী লীগ যাই বলবে সেটাকেই তারা হেট স্পিচে ফেলাবে, এবং তারা যতই গালাগালি, ফালাফালি, নৃশংস কথাবার্তা বলুক, তাদের কথাকে অমীয় ধারা হিসেবে গ্রহণ করতে হবে, করে এটা বন্ধ করতেই হবে অ্যাট এনি কস্ট। তো দর্শক, এখন আওয়ামী লীগ কথা বললেই তাদের গুমর ফাঁস হয়ে যাবে, সেজন্য যে কোনো ট্যাগ দিয়ে, ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে, বিদ্বেষ বা বক্তব্য ট্যাগ দিয়ে আওয়ামী লীগের কণ্ঠ যে কোনো উপায়ে তারা বন্ধ রাখতে চায়। কথা বললেই তাদের গুমর ফাঁস হয়ে যাবে। তো এই বিষয়গুলি এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, তারা এই যেহেতু আওয়ামী লীগকে নির্যাতন করা, আওয়ামী লীগকে হত্যা করা একটা জাস্টিস, একটা মানে ভালো কাজ হিসেবে প্রতিষ্ঠা করেছে সমাজের মধ্যে এই রাজাকারের বাচ্চারা। তো সেই কারণে যখন বলা হয় যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তখন বলে যে না, হিন্দু বলে করা হচ্ছে না, এইখানে আসলে সে আওয়ামী লীগ করছে বলে করা হচ্ছে। এই হাস্যকর যুক্তিটা তারা আন্তর্জাতিক মিডিয়ায় দিতে পারবে না যে আওয়ামী লীগ হলে হত্যা করা যাবে, আওয়ামী লীগ হলে বাড়িঘর ভাঙচুর করা যাবে, হিন্দু হলে করা যাবে না। মানে কি একটা হাস্যকর যুক্তি দিয়ে তার এই রাজাকার শাসকদেরকে একটা সান্ত্বনা দিয়ে রাখছে দেশের মধ্যে ঘুম পাড়িয়ে। অন্যদিকে যখন এমন একটা মানে তোতা পাখির বুলি শিখে দিছে মিডিয়া এবং প্রশাসনকে, যখন আওয়ামী লীগকে হত্যা করে ফেলে রাখা হয় তখন বলা হয় যে হয় আত্মহত্যা করেছে, যদি বাড়ি পুড়িয়ে হত্যা করা হয় তখন বলে যে দুর্ঘটনাবশত চুলার আগুনে বাড়িতে আগুন লেগেছে, অথবা লাশ পড়ে থাকে যদি হত্যা করে ফেলে দেওয়া হয় তখন বলা হচ্ছে যে সে মাদকাসক্ত ছিল, সে হার্ট স্ট্রোক করে মারা গেছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে একটি ড্রেন থেকে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কামরুল ইসলাম নাচল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমাদের কাছে যেটা মনে হচ্ছে ওখানে সে নেশা ভাঙ করতো আর কি।
দেখেন লাশ পড়েছিল, পুলিশ আগেই বলে দিচ্ছে যে আসলে সে নেশাপান করছিল। তো একজন মাদকাসক্ত ব্যক্তিকে কি অন্য বিরোধী এই রাজাকার শাবকরা কি হত্যা করতে পারে না? তারা ওত পেতে থেকে এই সুযোগটা কাজে লাগিয়ে হত্যা করতে পারে না? পুলিশ আগেই বললো সে নেশাপান, নেশার সাথে তার মৃত্যুর সম্পর্কে আগেই সম্পর্কিত করে দিচ্ছে যাতে কোনো হত্যাকাণ্ড প্রকাশ না পায়। নেশা করার জন্য পড়ে দিতে পারে, তার প্রেসারও ছিল, স্ট্রোকও করতে পারে, ওখানে পড়ে গিয়ে আর উঠতে পারে নাই। সে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে সেটা মার্ডার। আগেই পুলিশ বলেই দিচ্ছে যে এটা মার্ডার না। যেহেতু সে আওয়ামী লীগ সেহেতু তাকে কেউ হত্যা করা হয়নি, যেহেতু সে সংখ্যালঘু সুতরাং তাকে কেউ নির্যাতন করেনি। সংখ্যালঘুকে যখন নির্যাতন করা হয়, যখন তার ব্যবসা বাণিজ্য ভাঙচুর করা হয়, চাঁদাবাজি করা হয়, তখন বলা হয় যে সে সংখ্যালঘু বলে করা হচ্ছে না, সে আওয়ামী লীগ বলে করা হচ্ছে। আর যখন আওয়ামী লীগকে সরাসরি করা হচ্ছে তখন বলা হচ্ছে সে নেশা পান করতো, তারে স্ট্রোক করে মারা গেছে, সে দুর্ঘটনাবশত মারা গেছে। তাহলে তারা কিসের একটা মবের মুল্লুক তৈরি করতেছে বাংলাদেশকে? দেখেন প্রথম আলোর মধ্যে ছাপা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালীদের 778 আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল। মানে বৈধ অস্ত্র যে আত্মরক্ষার জন্য রাখা হয়, আওয়ামী লীগ যেন আত্মরক্ষাও করতে না পারে, এই মব এই রাজাকার শাবকরা যাতে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে পারে সশস্ত্রভাবে লুটের অস্ত্র দিয়ে, আওয়ামী লীগ যেন আত্মরক্ষা করতে না পারে সেজন্য তাদের বৈধ অস্ত্র বিভিন্ন তালবাহানা করে কেড়ে নেওয়া হচ্ছে। এই যে রাজাকারের পেতার তারা, এই যে পিনাকি, জারুজ ইলিয়াস, এরা যে বিদেশ থেকে কলকাঠি নাড়ে, এই যে যারা এইসব মিডিয়ায় প্রচার করে যে সংখ্যালঘু উপর নির্যাতন হচ্ছে বা আওয়ামী লীগের উপর নির্যাতন হচ্ছে, তো এইসব মিডিয়া যাদেরকে গলা চিপে ধরতে পারেনি এই সরকার পুরোপুরিভাবে, তো তাদেরকে একটা মব কিলিং এর মাধ্যমে ভাঙচুর করে তাদেরকে নিষিদ্ধ করার জন্য যে চাপ সৃষ্টি করছে, তার কারণটা কি? তার কারণটা হলো যেমন এই প্রথম আলোতে ছাপছে যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রভাবশালীদের 778 আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল। আর বৈধ লাইসেন্স করা অস্ত্র আওয়ামী লীগের এই সময় দুর্দিন, তাদের আত্মরক্ষা করতে হবে। প্রভাবশালী লোকদের অনেক শত্রু থাকে, লোভে পরে এই রাজাকার শাবকরা লুটপাট করেছে, মব কিলিং করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আগুন দিয়েছে, আমরা সব দেখেছি। তো এই মুহূর্তে তাদের আত্মরক্ষার জন্য অস্ত্র প্রয়োজন, কিন্তু এখন তাদেরকে নিরস্ত করে তাদের উপর যাতে ঝাঁপিয়ে পড়তে পারে, তাদের বৈধ অস্ত্রগুলি বিভিন্ন ফতোয়াবাজি করে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এবং দলের প্রধান শেখ হাসিনা তিনি যেন এই দেশে তার কোনো বক্তব্য প্রচার না হয় সেই জন্য ট্রাইব্যুনাল থেকে নিষেধাজ্ঞা দেওয়াচ্ছে এই ইউনূস। এবং প্রথম আলোর প্রতি যে পিনাকি ইলিয়াসের এত ক্রোধ, তার কারণটা হলো এই দেশে যে হত্যাযজ্ঞ, যে নির্যাতন, যে সংখ্যালঘুর ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান যে ধ্বংস করা হচ্ছিল, আওয়ামী লীগের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছিল, এগুলি প্রথম আলোতে এই প্রথম 2 সপ্তাহের যে চিত্র তারা দেখে, ভয়াবহ চিত্র, যে এই নিউজটা যদি আন্তর্জাতিক মিডিয়ায় যায় তাহলে এদের যে আন্দোলন বিপ্লবের নামে এরা জঙ্গি হামলা করেছে সেই জিনিসটা আর অস্পষ্ট থাকবে না। তো সেই কারণে তারা কিন্তু মরিয়া হয়ে গেছে, তারা যেহেতু আন্তর্জাতিক অঙ্গনের ভাষা বোঝে, এই জন্য জারুজ ইলিয়াস এবং এই পিনাকি অস্থির হয়ে গেছে যে কোনো মূল্যে প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা এগুলিকে বন্ধ করে দিতে হবে। 12 সেপ্টেম্বর, এই যে দেখেন প্রথম আলো 12 সেপ্টেম্বর প্রথম যে এরা হামলাটা করলো, 5 আগস্ট থেকে 20 আগস্ট, এই 2 সপ্তাহের মধ্যে প্রথম আলো ছাপে যে হামলার শিকার সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের 1068 প্রতিষ্ঠান। দেখেন প্রথম আলো প্রত্যেকটা লোকেশনের নাম এবং সংখ্যা দিয়ে চার্ট করে তারা জরিপ করে এই জিনিসটা 49টি জেলায় এই ঘটনার তথ্য পেয়েছে এবং এগুলি ছেপেছে। এবং প্রথম আলো এটাও জরিপ করেছে যে সব সংখ্যালঘু আক্রমণের শিকার হয়েছে তারা কি প্রত্যেকেই আওয়ামী লীগ করতো। যদিও রাজাকাররা বলে যে সব হিন্দু, কিন্তু আওয়ামী লীগ তারা মনে মনে এটা ধরে নেয়, এই জন্যই কিন্তু হিন্দুদের উপর টর্চারটা বৃদ্ধি পেয়েছে। এবং ভুইফোর 2-1 কিনে নেওয়া, মানে যাদেরকে কেউ চেনে না তাদেরকে আজকে হিন্দু নেতা সাজিয়ে, তাদেরকে বৌদ্ধ খ্রিস্টান নেতা সাজিয়ে তারা ঐক্য করতেছে, যেখানে সিংহবাগ সনাতনীর নেতৃত্ব যে নেতা দেন তাকে তারা অবৈধভাবে বেআইনিভাবে আটক রেখেছে। এবং প্রথম আলো স্পষ্টভাবে বলেছে যে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের যে 1068টি স্থাপনায় হামলা হয়েছে তার অন্তত 506টির মালিক আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তার মানে 1068টির মধ্যে 506টি আওয়ামী লীগ করে, আরও তো 552 জন আছে যারা আওয়ামী লীগ করেন না, সাধারণ, তাদেরকেও
আক্রমণের শিকার হতে হয়েছে। তো এই ঘটনা কিন্তু আজকের নয়, আজকে তো 4 মাস হয়ে গেল, প্রথম 2 সপ্তাহের মধ্যে এরা এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে। তো এইভাবে যদি প্রথম আলো দিনের পর দিন একটা জরিপ করে একটা পরিসংখ্যান দিয়ে যায় আর বিশ্ববাসী যদি এটা জানে, তাহলে এদের মুখোশটা কিন্তু আর মানে কোনোভাবেই ঢেকে রাখতে পারবে না। সেই কারণে কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা বা যে কয়েকটি পত্রিকা তাদের কথার চোখ রাঙানির বাইরেও কিছু সত্য প্রচার করতে যায়, তাদেরকে তারা থামিয়ে দেওয়ার জন্য কত না নাটক করতেছে। এই 71 বিরোধী ঘাতক দালাল এবং তার অনুসারীরা গুজব প্রোপাগান্ডার মধ্য দিয়েই শুরু করেছিল এই জঙ্গি হামলা এবং এই সরকার পতনের যে নীল নকশা, এবং আজকে তারা একদম সহিশুদ্ধ হয়ে গেছে। যখন সামান্য কোনো নিউজ কোনোভাবে পায়, লোকজন এটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, তখন বলে এগুলি সব গুজব, ভারত অপপ্রচার চালাচ্ছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সবাই অপপ্রচার চালাচ্ছে, শুধু সাধু সন্ন্যাস এরাই, সন্ন্যাসীদেরকে তারা জেলখানায় বন্দী করতেছে সন্ত্রাসী হিসেবে, আর তারা নিজেরা জঙ্গি, নিজেরা সন্ত্রাস, তারা রাষ্ট্রের পরিচালকের দায়িত্ব নিয়ে আছে এবং তাদের বিরুদ্ধে অবশ্যই যতই তারা অপপ্রচার গুজব বলুক, মানুষকে প্রচার করতে হবে, যে কোনো মাধ্যমে মানুষকে কথা বলতে হবে, কারণ ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না। এরা ছাগল, এরা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা এদের নেই। যেসব রাজনীতিবিদের ছিল, আওয়ামী লীগের যোগ্যতা ছিল, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ অন্যায় করেছে, সবই ঠিক আছে, কিন্তু তারপরও তাদের যোগ্যতা ছিল, এই দেশের উন্নয়ন করেছে। আর এদের ন্যূনতম কোনো যোগ্যতা নেই, এরা ভালোটাও করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এরা শুধু একটা জনগণকে, একটা যাদের মৌলিক চাহিদা, আজকে অর্থনীতি নিয়ে ভাবার কথা, মানুষের যে হাহাকার সেটা নিয়ে ভাবার কথা, এটা কিছুই করতে পারবে না। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ভারত বিরোধী একটা হই হই রই রই তুলে দিয়ে মানুষকে একদিকে অন্য মনস্ক রেখে এরা সময় কাটাচ্ছে এবং নিজেদের আখের গোছাচ্ছে। তো দর্শক, অবশ্যই সবাইকে জনমত তৈরির জন্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের বিকল্প চ্যানেল বাতিঘর সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলিতে লাইক, কমেন্ট ও শেয়ার দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।